সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। না, আমার এই জীবনটা আর নবাবী জীবন রইল না। একদম একদম ছাপোষাই রয়ে গেল। এ আপনি কি কথা বলছেন জাহাপানা? আপনি হলেন সারা বাংলার নবাব। আপনার কথায় বাংলার লোকজন উঠবে বসবে, উঠবে বসবে। কোথায় উঠছে বসছে? যতবার আমি কোনো না কোনো একটা প্যাঁচ কষছি, ততবার কৃষ্ণচন্দ্র কোনো না কোনো উপায় ঠিক প্যাঁচ খুলে বেরিয়ে যাচ্ছে। মাঝে মাঝে ইচ্ছে করে। উপায় তো জাহাপানা একটাই, গোপাল। ওই গোপাল যতদিন কৃষ্ণচন্দ্রের কাছাকাছি আছে ততদিন কোনো বিপদই কৃষ্ণচন্দ্রের ছায়াও মারাতে পারবে না। ঠিক বলেছো। বেড়া কৃষ্ণচন্দ্রকে আচ্ছা করে জাঁতা করলে ফেলতে হবে, তারপর আমার এখানে চাকর বাকরের মতন খাটাবো। কিন্তু তার আগে গোপালকে সোজা করতে হবে। একটা কথা জানেন তো জাহাপানা, কান টানলে মাথা আসে। ঠিক বলেছো। একে একে সব সভাসদদের ছলে বলে কৌশলে আমার মহলে নিয়ে আসবো, আর চাকর বাকরের মতন খাটাবো, আর সবার শেষে আসবে কৃষ্ণচন্দ্র। উজির, একটা জব্বর দেখে মতলব ভেজে ফেলো তো। বেটাদের সব কটাকে এক এক করে কবজা করার মতলব, বুঝেছো? কুটবুদ্ধি আর মতলব আমার মাথার মধ্যে সবসময় কিলবিল কিলবিল করছে জাহাপানা। আপনি আদেশ করলেই টুক করে বের করে দেব। তাহলে আর অপেক্ষা কিসের? ঝুলি থেকে থুড়ি কুড়ি থেকে মতলব বের করে কাজ শুরু করে দাও। যথা আজ্ঞা জাহাপানা। বুঝলে, আজ আমরা সবাই যুদ্ধ এবং আপৎকালীন পরিস্থিতি নিয়ে আলোচনা করব। মহারাজ, আমি শিল্পী মানুষ, আমার না ওই রকম যুদ্ধ টুদ্ধ একদম ভাল লাগে না, পচা। তো তোমাকে কে বলেছি যুদ্ধ করতে? যাও যাও যাও, তুমি শুধু লিখে যাও। মহারাজ, আমি যুদ্ধ করতে প্রস্তুত। শুধু আমার হাতে ঢাল তরোয়াল ধরিয়ে দিন, তারপর দেখে নেব কার গায়ে কত জোর। ঠিক আছে, হয়েছে হয়েছে হয়েছে। আচ্ছা গোপাল, তুমি কি বলো? বলছি মহারাজ, ওই যুদ্ধের আগে সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওই রণকৌশল তৈরি করা। একটা যুদ্ধ একমাত্র রাজাকে পরাস্ত করেই জেতা যেতে পারে, তাই আপনাকে সব সময় খুব সুরক্ষিত থাকতে হবে। কখন কি বিপদ আসে বলা তো যায় না। একদম ঠিক কথা বলেছো গোপাল। এমন ভাবে বলছে যেন গোপাল আপনার অষ্টপ্রহরের দেহরক। মনে করুন, যুদ্ধ না করে আপনাকে অন্য রাজ্যের রাজা ছলে বলে কৌশলে তুলে নিয়ে চলে গেলে তখন কি হবে? আমার মতে তখন রাজবাড়ির উচিত মহারাজের সাথে রাজবাড়ির পায়রাটাকে ছেড়ে দেওয়া, যাতে সে মহারাজের প্রতিটা পদক্ষেপে নজর রাখতে পারে। এটাও তুমি একটা বেশ ভালো কথা বলেছো। আর আমার মতে যুদ্ধ করার জন্য সব থেকে বেশি যেটা প্রয়োজনীয় সেটা হলো দেহের বল। তাই তোমরা আজ থেকেই ব্যায়াম করা শুরু করো। জমিয়ে খাওয়া হলো, এরপর হাত মুখ ধুয়ে চপ্পর একটা ভাত ঘুম হবে। আরে কে 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 কে? যা বাবা, এই ভর দুপুরে কে আবার আমার সাথে মশকরা শুরু করলো রে বাবা? দেখি। প্রিয় গোপাল, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, তাই বলছি তুমি যদি বাঁচতে চাও তাহলে আজ রাতে বাড়ির বাইরে কাটাও, নইলে তোমার প্রাণহানিও হতে পারে। আর এই চিঠির কথা কাউকে জানিও না। চিঠি পড়া হয়ে গেলে চিঠিটা নষ্ট করে দিও। কাউকে এই চিঠির কথা জানিও না, না হলে বিপদ বেড়ে যেতে পারে। এটি তোমার শুভাকাঙ্ক্ষী। এই মরেছে, আমার আবার কি বিপদ? আর কেই বা আমার শুভাকাঙ্ক্ষী? লেখাটা তো দেখে বেশ পাকা হাতের লেখা মনে হচ্ছে। না, নাতি নাতনিদের তো এত সুন্দর হাতের লেখা নয়। না বাবা, সাবধানে থাকতে হবে। আর রাতে বাড়ির ভেতরে থাকলে যখন বিপদ, তখন ঘরে থাকা চলবে না।
কি জানি বাবা, কখন কি বিপদ হয়ে যায়। আমাকে ঘুমিয়ে পড়লে চলবে না, আর বাড়ির ভিতরেও থাকা যাবে না। যাই যাই, একটু বাড়ির বাইরেটাতেই পাইচারি করি। এই কে 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 আমি কোথায়? কোথায় আমি? তুমি এখানে সন্তামনা গোপাল চাঁদ? হ্যাঁ, আপনি? তো কি, আর আমিও আছি। গোলুমলু গোপাল চাঁদকে ধরে এনেছি। আমাকে তো কে একটা কালো চাদর চাপা দিয়ে ধরে আনলো। উজির অনেক বুদ্ধি খাটিয়ে তোমাকে ধরে এনেছে। এবার তোমাকে আমি দাস করে রাখবো। কেন জাহাপনা? আপনার মহলের দাসেরা কি আকিবাজ? ফাঁকিবাজ না ফাঁকি চিল সেসব কৈফত তোমাকে দিতে পারবো না। তোমাকে আমরা ধরে এনেছি, এবার কায়দা করে ফায়দা লুটবো। একে একে কৃষ্ণনগরের রাজসভা ফাঁকা করে দেব। শোনো গোপাল, তুলে যখন এনেছি তখন অতিথি আপ্যায়ন তো করতেই হবে। তাই আমি ঠিক করে নিয়েছি, কি ঠিক করেছেন জাহাপনা? তুমি তুমি আমার বাগানের মালির কাজ করবে। একজন মালি রয়েছে, তুমি হবে দ্বিতীয় মালি। এতদিন কৃষ্ণনগরে ফুল ফুটিয়েছো, এবার মুর্শিদাবাদে ফোটাবে। দেখেছো দেখেছো, আজকেও গোপাল এখনো এলো না। রোজ দেরি, রোজ দেরি। এ কি, আজ গোপালের বদলে গোপালের বউ রাজসভায় কেন? মহারাজ, আপনি কিছু একটা করুন। গোপাল বউ, তুমি কি হয়েছে? এরকম কাঁদছো কেন? মহারাজ, গোপাল বাড়ি ছেড়ে চলে গেছে। সে কি, কবে, কখন? কালকে রাতে। তোমাদের মধ্যে কি এর মধ্যে কোনো ঝগড়াঝাঁটি হয়েছিল? না মহারাজ। তুমি একদম চিন্তা করো না গোপাল বউ, গোপাল নিশ্চয়ই ফিরে আসবে। মন শান্ত করো এখন। শোনো গোপাল, তোমার মাটি কাটা হয়ে গেলে এই মাটি গোবরের সাথে মেশাবে, তারপর পচা কোল দিয়ে মেশাবে। ঠিক আছে জাহাপনা, আমারও দিন আসবে জাহাপনা। এখন খাটিয়ে নিন, খাটিয়ে নিন। প্রিয় মন্ত্রীমশাই, আমি আপনার শুভাকাঙ্ক্ষী, তাই বলছি আপনি যদি বাঁচতে চান তাহলে আজ রাতে বাড়ির বাইরে কাটান, নইলে আপনার প্রাণহানিও হতে পারে। আর এই চিঠির কথা কাউকে জানাবেন না। চিঠি পড়া হয়ে গেলে চিঠিটা নষ্ট করে দিন। কাউকে এই চিঠির কথা জানাবেন না, নইলে বিপদ বেড়ে যেতে পারে। ইতি আপনার শুভাকাঙ্ক্ষী। ও বাবা, সে কি, রাতে ঘরের ভিতরে থাকলে বিপদ? না বাবা, আমি আজকে বাইরেই রাত কাটাবো। হ্যাঁ, কি গো, শোবে না? না না, আমার ঘুমালে চলবে না। তুমি ঘুমাও, আমি একটু আসছি। ওই ওই দেখেছো, দেখেছো লোকটার কাণ্ড? রাত দুপুরে কি যে মতিভ্রম হয় কে জানে বাবা। কে জানে ঘরের ভিতরে কি বিপদ হবে। আমার গিন্নির কোনো বিপদ হবে না তো? চিঠিতে তো তেমন কিছু লেখা ছিল না। এই, এই, কে কে কে? উফ, আমার কতদিনের স্বপ্ন
কৃষ্ণচন্দ্রের সব সভাসদরা আমার হয়ে কাজ করবে। আর সেই স্বপ্ন একে একে পূর্ণ হতে চলেছে। যাও মন্ত্রী, বাসন মাজো গিয়ে। উজির, কৃষ্ণচন্দ্রের মন্ত্রীকে দেখিয়ে দাও কোথায় সব বাসনপত্র আছে। আচ্ছা জাহাপানা। আমি কৃষ্ণনগরের মন্ত্রী, আমি বাসন মাজবো না। বাবা, এ তো দেখছি একটু বেশি কথা বলছে। আমি বাসন মাজবো না বললেই হলো? আমি তোমাকে নিয়ে মোট 9 জন কৃষ্ণচন্দ্রের সভাসদকে এখানে নিয়ে আসবো। তোমরা সবাই আমার দাস হয়ে থাকবে। যাও গোপাল, তুমি কাজে যাও, ওদিকে মালি তোমার জন্য অপেক্ষা করছে। ধুত্তেরি, ভাল লাগে না। চলুন মন্ত্রী মশাই, আপনাকেও একটু কাজকর্ম দেখিয়ে দিই। হ্যাঁ, একে একে নবরত্নকে যত্ন করে এখানে নিয়ে আসবো, তারপর নিমন্ত্রণ করে আনবো কৃষ্ণচন্দ্রকে। কান টানলে মাথা আসবেই আসবে। এ কি বলছো তুমি? কালকে রাতে মন্ত্রীও চলে গেছে? হ্যাঁ মহারাজ। ওহো, এ তো মহা মুশকিল হলো। ওগো তুমি কোথায় গেলে গো? আমি তো তোমাকে ছাড়া পড়ে যাব গো। শান্ত হও গোপাল বউ, শান্ত হও। গোপাল নিশ্চয়ই ফিরে আসবে। আমি দেখছি কি করা যায়। সভাসদগণ, আজকে আর রাজসভা হবে না, তোমরা এসো। গোপাল বউ, মন্ত্রী বউ, তোমরাও এসো। আমি প্রহরীকে পাঠিয়ে দেখছি কোথাও ওদেরকে খুঁজে পাওয়া যায় কিনা। ওগো তুমি কোথায় চলে গেলে গো? এদিক ওদিক ঘুরছো কেন? হ্যাঁ, চুপচাপ যে কাজটা করতে বলা হয়েছে সেগুলো করো। করছি তো, এই করছি। আচ্ছা মালি ভাই, আমি বলছি কি, ওই 10টা মতো তাল গাছ ন্যাড়া কেন? কদিন আগে এখানে খুব ঝড় জল হয়, অনেক বাজও পড়ে, আর তাতেই বাজ পড়ে এই তাল গাছগুলো জ্বলে গেছে, বুঝেছো? ও নাও, কাজ করো। ঝটপট মাটিগুলো খোলের সাথে মিশিয়ে ফেলো। কি দুর্গতি হলো ভগবান, এখন আমাকে এঁটো বাসনপত্র মাজতে হচ্ছে। উজির, এক কাজ করো, বলুন জাহাপানা। আজ থেকে এই নবরত্নই আমাদের সেবা যত্ন করবে, তাও আবার বিনামূল্যে। আচ্ছা জাহাপানা, আমি আজকেই সব চাকর মালি সবাইকে ছুটি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি বললে কি আমরা মেনে নেব নাকি? হ্যাঁ, এ বলে কি, তোমাদেরকে আচ্ছ্বাসের শপথ দেওয়ার জন্য আমি প্রস্তুত রেখেছি 90 জন প্রহরী, বুঝেছো? আমি কি কাজ করব? আমি তো লেখা ছাড়া কিছুই পারি না। তুমি আমার আঙুর ছাড়িয়ে দেবে, আর আমাকে গল্প পড়ে পড়ে শোনাবে। বিজ্ঞানী ঘর দুয়ার ঝাঁট দেবে, সেনাপতি কাপড় কাচবে, পণ্ডিত ঘর মুছবে। এই যে তালিকা, এদের লেখা আছে কে কি কি করবে, ঠিক আছে? বুঝি, সবাইকে সবার কাজ শুরু করে দিতে বলো, আর কৃষ্ণচন্দ্রকে চিঠি পাঠিয়ে ডেকে আনো। আচ্ছা জাহাপানা। ঈশ্বর, এ আমি কি জাতা কলে পড়লাম? হায়, আমার এ কি সর্বনাশ হলো! একে একে সব সভাসদেরা উধাও হয়ে গেল। এবার তো পুরো রাজ্যটাই রসাতলে চলে যাবে। নবাবের পত্র আছে মহারাজ। হ্যাঁ, এখন আবার নবাবের চিঠি? কই দেখি। প্রিয় কৃষ্ণচন্দ্র, আমি তোমার 9 সভাসদকে আমার কাছে আটকে রেখেছি। আমি ঘোড়া পাঠিয়ে দিয়েছি, চটপট চলে আসো। আর যদি না আসো তাহলে তোমার 9 সদস্য ঘ্যাচাং। সে কি, নবাব বাহাদুর সবাইকে আটকে রেখেছে, আমাকে আবার এক্ষুনি যেতে হবে। কিন্তু যাওয়ার আগে দাঁড়াও দূত, আমি রানীকে একটু জানিয়ে আসছি। রানী, ও রানী, আমি নবাবের কাছে যাচ্ছি। নবাব সবাইকে আটকে রেখেছে। হ্যাঁ, সে কি মহারাজ? শোনো রানী, তুমি এক কাজ করো, আমি যখন ঘোড়ায় উঠবো তুমি তখন রাজবাড়ির পায়রাটা আমার সাথে উড়িয়ে দিও। আচ্ছা মহারাজ, আচ্ছা, আপনি সাবধানে যাবেন।
আরে কৃষ্ণচন্দ্র, এসো এসো এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। দেখো দেখো দেখো, তোমার 9 রত্নকে কেমন যত্ন করে রেখেছি দেখো। আপনি দয়া করে ওদের ছেড়ে দিন, যা শাস্তি দেওয়ার আমাকে দিন। আরে এত তোলা হচ্ছে কেন? সবে তো ধরেছি, সবাই কাজ করছে। এখন থেকে তুমিও আমার হয়ে সারাদিন কাজ করবে। এ কি তোমরা কাজ ছেড়ে এখানে এসেছো কেন? মহারাজের সাথে দেখা করতে এলাম। দরদ যেন আমার উতলে পড়ছে। আজ থেকে তোমরা 10 জন আমার হাতে বন্দি। ও গোপাল, তোমার তো অনেক বুদ্ধি, তুমি আমাকে নবাবের হাত থেকে ছাড়িয়ে দাও না গোপাল। দেখুন নবাব বাহাদুর, ইচ্ছে করলে আমি শুধু মন্ত্রী কেন 10 জনকে একসাথে আপনার মহল থেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারি। শুধু এই 10 জন না, সাথে আপনাকেও তুলে নিয়ে যেতে পারি। কি বলুন, বাজি রাখবেন নাকি? হ্যাঁ কি বললে গোপাল? তোমার এত বড় সাহস, তুমি আমার সাথে বাজি রাখতে চাইছো? এত তো প্রহরীর ভয় দেখান, এবার আপনি বলুন তো, আপনার কত সাহস আছে? আমি ইচ্ছে করলেই পালাতে পারি। আপনার এত প্রহরী না কোনো ব্যাপারই না আমার কাছে, বুঝলেন? ঠিক আছে বাজি, তুমি যদি 1 সপ্তাহের মধ্যে সবাইকে নিয়ে পালাতে পারো, তাহলে আমি তোমাকে 10 ঘোড়া মোহর উপহার দেবো। যাও। আর হ্যাঁ, আমি সব প্রহরীকে ঘরের ভিতরে রাখবো, নিজে পাহারা দেবো। দেখি দেখি এবার তুমি কি করে তোমার খেল দেখাও। হ্যাঁ, ঠিক আছে, এখন আমি কাজে গেলাম, ঠিক সময়ে বুঝে যাবেন। যে যার নিজের কাজে যান। আর কৃষ্ণচন্দ্র, তুমি একটা কাজ করো, আমার হাত পাটা কদিন একটু ব্যথা করছে, একটু টিপে দাও তো। আমি আপনার হাত পা টিপবো? যা বলছি তাই করো। আরে, এ তো দেখছি রাজবাড়ির পায়রা। বুদ্ধি এসেছে। যা, ব্যাস, এবার শুধু সময়ের অপেক্ষা। ও গোপাল, গোপাল, আমরা এই জাঁতাকল থেকে বেরোতে পারবো? মহারাজ, আমি যখন একবার কথা দিয়েছি তখন কথার খেলাপ করব না। শুধু আপনি অপেক্ষা করুন, আর আমাদের মধ্যে যা আলোচনা হবে তা একদম আমরা ছাড়া বাইরে কাউকেই পাঁচকান করবেন না। আচ্ছা, ঠিক আছে। ভালোই হয়েছে, সব কর্মচারী তাড়িয়ে দিয়েছে। এখন আমার এই পরিকল্পনা সফল করতে বেশি খাটাখাটনি করতে হবে না। বাহ, এই তো, এর মধ্যে পায়রাটাও চলে এসেছে। আজকে রাতের মধ্যে সব কাজ হয়ে যাবে দাদু, তুমি কোনো চিন্তা করো না। ইতি ন্যাপলা গুলটে পুঁটি, সাবাস, এই তো চাই। এই কে? আমি আপনার শুভাকাঙ্ক্ষী। আজকে রাতে আপনি ঘরের বাইরে বেরোবেন না, নইলে সমূহ বিপদ নেমে আসবে। কি? আমার বিপদ নেমে আসবে? আমি নবাব, আমি আজকে রাতে বাইরেই বেরিয়ে থাকবো। দেখবো কার কত সাহস। যতদূর মনে হয় নিশ্চয়ই গোপালের কাজ। ঠিক আছে গোপাল, দেখবো তুমি কি করতে পারো। কি সবাই প্রস্তুত তো? আমার ওদিকে সব সাজানো হয়ে গেছে। সেনাপতি, সব মনে আছে তো? সব মনে আছে। আমার সাথে বাজি, কত বড় সাহস! এই এই, ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো। ওরে, এ তো মনে হচ্ছে জলে এসে পড়লাম রে। আউচ! আমার কোমরে লেগেছে। মা!
কি আমাকে কোথায় নিয়ে এসেছো? দূরে, আপনার মহলের বাইরে, পুকুর পাড়ে। সাবাস সাবাস গোপাল, তোমার বুদ্ধির জন্যই আজ আমরা সবাই নবাবের মহল থেকে বাইরে আসতে পেরেছি। হ্যাঁ, এ কি করে সম্ভব? তোমরা তো আমার মহলের ভেতরেই ছিলে, সদর দরজা তালা বন্ধ করেছিল, আর তালার চাবি তো আমার ট্যাঁকে। বুদ্ধি থাকলে সবকিছুই সম্ভব নবাব বাহাদুর। এবার 10 ঘোড়া মোহরটা কখন পাবো? শর্ত মতো আমরা সবাই বাইরে বেরিয়ে এসেছি, আর আপনাকেও বাইরে নিয়ে এসেছি। দিয়ে দেবো, শর্ত অনুযায়ী সব দিয়ে দেবো। সত্যি গোপাল, এতদিন তোমার উপর হিংসা করতাম, কিন্তু আজ তুমি আমাদের উদ্ধার করার পর বুঝতে পারলাম তুমি মানুষটা খারাপ না। আমার ইচ্ছে করছে তোমাকে এক্ষুনি বুকে জড়িয়ে ধরি। থাক মন্ত্রী মশাই, আমার ভুঁড়ির চাপে আপনার পাঁজর ভেঙে যেতে পারে। নবাব বাহাদুর, চলুন তাহলে কৃষ্ণনগরে। এবার আপনি আমাদের ওখানে থাকবেন আর আমাদের রাজ্যের হয়ে কাজ করবেন। ভুল হয়ে গেছে গোপাল, ক্ষমতার বসে আমি যা না দায়ী করেছি, তোমাদের সবাইকে ধরে এনে খাটিয়েছি। কৃষ্ণচন্দ্র, তুমি আমায় ক্ষমা করো কৃষ্ণচন্দ্র। ঠিক আছে জাহাপানা, কিন্তু এর কখনো এরকম কারণে অকারণে আমাদের পেছনে লাগলে আমরাও কিন্তু আর ছেড়ে কথা বলবো না। চলো চলো গোপাল, আমরা রাজ্যে ফিরে যাই। কিন্তু এতটা রাস্তা পায়ে হেঁটে যাব? ওই দেখুন, ন্যাপলা গুলটেরা গরুর গাড়ি নিয়ে আসছে, আমরা গরুর গাড়িতে যাব। জয় গোপালের জয়, জয় গোপালের জয়। যা, পাখিগুলো বসকে গেল। ভাবছি মহারাজ, গোপালকে একদিন নেমন্তন্ন করে খাওয়াবো আর উপহারও দেব। কেন কেন কেন? গোপাল আবার কি এমন মহাকাজ করলো যে তুমি ওকে রাজবাড়িতে নেমন্তন্ন করে খাওয়াবে, উপহার দেবে? গোপালের মতো বুদ্ধিমান মানুষ শুধু কৃষ্ণনগরে কেন, ভূভারতে আছে বলে আমার জানা নেই। খুব তো গোপাল গোপাল করছো, কিন্তু আমার মনে হয় গোপালের বুদ্ধি থাকলেও খুব একটা বেশি নয়। তাহলে প্রমাণ করে দেখান। ঠিক আছে ঠিক আছে, আমি প্রমাণ করে দেখাবো যে গোপালকে তুমি যতটা বুদ্ধিমান বলছো, গোপাল আসলে ততটা বুদ্ধিমান নয়। ওই বুদ্ধির পরীক্ষায় ওকে আমি হারাবোই হারাবো। চেষ্টা করে দেখতেই পারেন, তবে আবারও বলছি মহারাজ, বুদ্ধির পরীক্ষায় গোপালকে আপনি কোনো মতেই হারাতে পারবেন না। বাজি? হ্যাঁ বাজি, 100 বার। দেখো দিদা, দেখো না কিরকম মানুষের মতো খাচ্ছে। খেতে খেতে আবার কিরকম চোখ পিটপিট করছে। তবে বেশি কাছে যাসনি যেন, বলা তো যায় না কখন আবার আঁচড়ে কামড়ে দেবে। না না না, বেশি কাছে যাব না। এই হনুমান, কলা খাবি? জয় জগন্নাথ দেখতে যাবি? এই হনুমান, কলা খাবি? জয় জগন্নাথ দেখতে যাবি? ওহ, হনুমান, কলা খাবি? একটু আয়েশ করে ঘুমোচ্ছিলাম, তারা চেঁচামেচি করে দিল ঘুমটা ভাঙিয়ে। কলা খাবি? জয় জগন্নাথ দেখতে যাবি? এই এই, কোন হনুমানের দল এমন করে চেঁচাচ্ছে রে? সাত সকালে এসব কি হচ্ছে শুনি? দেখো দেখো দাদু, কত কত হনুমান এসেছে। আর আমরা এদের কলা খাওয়াচ্ছি। বুঝতে পেরেছি, কাল গাছ থেকে যে কাঁঠালি কলার কালিটা কেটে নামালাম, সেটা দিয়েই বুঝি হনুমান সেবা হচ্ছে। হ্যাঁ গো হ্যাঁ, সকালবেলা এসে হাত পেতে খাবার চাইছিল, ঘরে তো আর কিছু ছিল না, তাই কলা দিয়েই। বুঝেছি, তাহলে আর কি করা যাবে? নিজের সেবার জন্য কেটে আনা কলার কাঁদি এখন হনুমানের সেবাতেই লাগুক। দে রে পুটি, আমাকেও গোটা 4টে কলা দে, আমিও হনুমানদের সেবা করব। এ কি দাদু, হনুমানদের দেবে বলে নিজেই মুখে পুড়ে নিলে? আগে নিজের সেবা, পরে হনুমান। এই হনুমান, কলা খাবি? জয় জগন্নাথ দেখতে যাবি? কি কি বললি? আমি হনুমান? শুধু হনুমান নয়, একেবারে গোদা হনুমান। শোনো মন্ত্রী, যার জন্য তোমাকে গোপনে ডেকে পাঠিয়েছি, দেখো গোপালের বড্ড বুদ্ধির অহংকার। গোপালের এই বুদ্ধির অহংকার ভাঙতেই হবে, আর সেই কাজটা করতে হবে তোমায়। বাহ, এ তো খুব ভালো কথা মহারাজ। দেখবেন বুদ্ধির খেলায় ওকে ঠিক কাজ করে দেব। আসলে তোমাদের এই রানীমার সঙ্গে আমার বাজি হয়েছে। তোমাদের রানীমার মতে
গোপালের মতো বুদ্ধিমান শুধু এই কৃষ্ণনগরী কেন, ভূভারতে আর দুটি নেই। আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, এমন মাথা খেলিয়ে বুদ্ধি বের করব না যাতে গোপালও জব্দ হবে আর রানীমার কাছেও আপনার মুখ পুড়বে না। বাহ বাহ, এই না হলে আমার মন্ত্রী। তাহলে কাজে লেগে পড়ো। আচ্ছা মন্ত্রী, এই গোপালকে কি যেন বলবে বলেছিলে তুমি? হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়ে গেছে। আচ্ছা গোপাল, তোমার মাথায় টাক কেন? তাই তো হ্যাঁ, গোপালের মাথা ভর্তি চুলের বদলে টাক কেন? কি আপদ, এটা একটা কথা হলো নাকি? আমার মাথায় টাক পড়লো কেন সেটা আমি কি করে বলবো? আরে তোমার মাথা জোড়া টাক আর তুমি বলবে না? আমি মনে হয় উত্তরটা জানি। হ্যাঁ, জানো জানো? বাবা বাবা বাবা, এই না হলে আমার মন্ত্রী। আমরা সকলেই জানি দাঁত থাকতে দাঁতের মর্যাদা আর চুল থাকতে চুলের যত্ন করতে হয়। মানে রোজ দাঁত মাজা, চুলে তেল মাখা, চুল আঁচড়ানো, এসব তো করতেই হয় আমাদের। কিন্তু গোপাল তো কিপ্টের এক শেষ, তাই এক ফোঁটা তেলও মাথায় দেয়নি কোনোদিন। সে কি গোপাল, খরচের ভয়ে তুমি মাথায় কোনোদিন তেল দাওনি? তাহলে আর চুলের দোষ কি? যত্নের অভাবে অকালে ঝরে তো পড়বেই। চুল নেই বলে আঁচড়ানোর বালাইও নেই, তাই চিরুনি কেনারও খরচ নেই। সে কি গোপাল, তোমার চিরুনিও নেই? মনে হচ্ছে দুজনে চুক্তি করে আমার পেছনে লাগা শুরু করেছে। কিন্তু আমার এখন রেগে গেলে চলবে না, সময় এলে সুদ শুদ্ধ ফিরিয়ে দেব। আচ্ছা গোপাল, তোমার পেটটা এত মোটা কেন? মনে হয় এটার উত্তরও আমার জানা। এর উত্তরটাও জানো? বাহ 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 বাহ, কি বুদ্ধি গো তোমার মন্ত্রী, বাহ 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 বাহ। মহারাজ, আমার মনে হয় দুবেলা যারা পুষ্টিকর আর খাঁটি খাবার খায় তাদের পেট কিন্তু কখনো মোটা হয়ে যায় না। এই যে রাজসভায় আমরা এতজন আছি, কারো পেট কি গোপালের মতো মোটা? না 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 না, কখনোই না। আসলে যারা কিপ্টে, মানে পয়সা বাঁচাতে যারা কচু ঘেঁচু আর পচা মাছ খায়, পেটের ভেতর বায়ু জমে জমে তাদের পেটটাই এরকম ফেঁপে ফুলে ওঠে। সে কি গোপাল, পয়সা বাঁচাতে তুমি কচু ঘিচু আর পচা মাছ খাও? এ বাবা, তুমি এতটাই কিপ্টে? কি গো গোপাল, কিছু বলছো না যে? ও আর কি উত্তর দেবে মহারাজ? আমার যুক্তি খণ্ডাবার মতো বুদ্ধি কি ওর মাথায় আছে? দিনরাত কিপটেমি করতে করতে সব বুদ্ধি জমাট বেঁধে গেছে। ঠিক বলেছ মন্ত্রী, তাহলে আজ থেকে গোপালের নাম হলো কিপ্টে গোপাল। মহারাজ মহারাজ, এক দল হনুমান এসে আপনার ওই ফলের বাগান একেবারে তছনছ করে দিচ্ছে। সে কি? চলো তো দেখি। এ কি? এত হনুমান এলো কোথা থেকে? তাড়িয়ে দাও, এক্ষুনি এদের এখান থেকে বিদায় করার বন্দোবস্ত করো, না হলে যে সব ফল খেয়ে একেবারে শেষ করে ফেলবে। দরকার হলে অন্য কোনো কঠিন ব্যবস্থা নাও। যথাজ্ঞা মহারাজ। নানা মহারাজ, এমনটা করবেন না। ওপরওয়ালার সৃষ্টি অবলা প্রাণী, ওদের তো খিদে পায়। তাই নাকি? হনুমানদের ওপর তোমার যে খুব দরদ দেখছি। সেটাই তো স্বাভাবিক মহারাজ, ওনারা যে আমাদের পূর্বপুরুষ, তার ওপর ভগবান রামচন্দ্রের পরম ভক্ত। ঠিক বলেছ, এই বুদ্ধি দিয়েই গোপালকে কাট করে ফেলা যাবে। ঠিক আছে গোপাল, ওদের তাড়াবো না। ধন্যবাদ মহারাজ। তবে একটা কথা, একটু আগেই তুমি বললে না ওরা আমাদের পূর্বপুরুষ? হ্যাঁ বললাম তো। তা তুমি যদি তোমার পূর্বপুরুষের মতো গাছের ডালে দোল খেয়ে দেখাতে পারো, তাহলে আমার এই ফলের বাগান আমি এই সব হনুমানদের জন্য উৎসর্গ করে দেব। আর দোল খেয়ে দেখাতে না পারলে আমার বাগানের সমস্ত ক্ষতি কিন্তু তোমার কান মূলে আমি আদায় করে নেব। ঠিক আছে মহারাজ, তাই হবে। তবে আজ তো আমি ঠিক প্রস্তুত নই, কাল সকালে আসুন না,
আমার বাড়ির সামনের ওই আম গাছতলায়, সেখানেই না হয় দোল খেয়ে দেখিয়ে দেব। এই কথা রাখতে পারবে তো? না পারলে তো কানমলা আছেই। আজ তাহলে আমি আসি মহারাজ, একটু দোল খাওয়া অভ্যেস করে নিতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, যত ইচ্ছে অভ্যেস করো। তোমরাও সকলে বাড়ি চলে যাও। কাল সকালে গোপালের বাড়ির আম গাছ তলায় দেখা হবে। কি গো মন্ত্রী, গোপাল তো এক কথায় গাছে দোল খেতে রাজি হয়ে গেল। যদি সত্যি দোল খেয়ে দেখিয়ে দেয়? রাখুন তো আপনি, ওই হুঁচকা শরীর নিয়ে যে ভালো করে হাঁটাচলা করতে পারে না, সে আবার খাবে দোল। শেষে দেখবেন দোল খেতে গিয়ে গাছ থেকে পড়ে এমন ঘোল খাবে না, হাত পা ভেঙে বিছানায় শুয়ে থাকতে হবে। কি মহারাজ, গোপালের বুদ্ধির পরীক্ষা নেওয়া হলো? হবে হবে, কাল সকালেই হবে। আর পরীক্ষা দিতে গিয়ে তোমার আদরের গোপাল গাছ থেকে পড়ে হাত পা ভেঙে একেবারে বিছানায় শুয়ে থাকবে। উমা, এ কি অলক্ষণে কথা! বুদ্ধির পরীক্ষা দিতে গিয়ে হাত পা ভেঙে পড়ে থাকবে কেন? বারে, হাত পা ভেঙে পড়ে থাকবে না? গোপাল সকলের সামনে বলেছে কাল গাছ থেকে দোল খেয়ে আমাদের সকলকে দেখিয়ে দেবে। তা ওই ভারী শরীর নিয়ে গাছ থেকে দোল খাওয়া তো দূরের কথা, গাছে উঠতেই তো পারবে না। আর বেশি কায়দা করতে গেলে গাছ থেকে পড়ে হাত পা তো ভাঙবেই। কই আনন্দেই থাকুন। আমি আবার বলছি, গোপালকে জব্দ করা অত সহজ নয়। ঠিক আছে, বুঝে নেব ওকে আমি। আমি তো সেটাই দেখতে চাই মহারাজ। প্রায় মেরে এনেছি। এটা কি বানাচ্ছো গো দাদু? দোলনা রে দোলনা, এই দোলনা থেকে আমরা সবাই দোল খাবো। কি মজা, কি মজা! আমি দোল খাবো আর এরা ঠেলবে। তোকে ঠেলতে আমার বয়েই গেছে। আমি দোল খাবো আর তোরা ঠেলবি। ইস, শখ কত! উনি কোন মহারাজ এলেন যে ওকে ঠেলতে হবে? আর তুই কোন দেশের মহারানী রে? এই নিজেদের মধ্যে ঝগড়া থামা দেখি। সর্বপ্রথম দোল খাবো আমি, আর ঠেলে দিবি তোরা। বাহ বাহ, কি মজা, কি মজা! দাদু দোল খাবে, দাদু দোল খাবে। আজ দেখব গোপালের কেরামতি, কি করে গাছে উঠে দোল খেতে পারি। আমি আবার বলছি মহারাজ, গোপালের দ্বারা এই কর্ম হবে না, কারণ গোপালের পুরুং পারুং সব মুখে, তাই গোপাল আজ হারবেই। কি জানি বাবা, গোপাল কি করে হারবে? সে তো সবই পারে, তাই এটাও মনে হয় পারবে। তুমি চুপ করতে সাবা কই, সব সময় গোপালের হয়ে কেতন গেও না তো। সুপ্রভাত মহারাজ, আসুন আসুন। গোপাল, তুমি? আমি কিন্তু কথা রেখেছি মহারাজ। আমার পূর্বপুরুষদের মতো মহানন্দে গাছ থেকে দোল খাচ্ছি। শুধু পূর্বপুরুষদের থেকে আমার বুদ্ধি একটু বেশি বলে ওদের মতো গাছের ডালে না উঠে গাছের ডালে দোলনা লাগিয়ে দোল খাচ্ছি। মহারাজ ইচ্ছে করলে আপনিও আমার সঙ্গে দোল খেতে পারেন। যা চলে, গোপাল তো বুদ্ধির জোরে ঠিক আমাকে জব্দ করে দিল। কি মন্ত্রী, এ তো এককাল মাছি হয়ে গেল। বলি, এবার কি হবে? কি হলো মহারাজ? আরে বাবা, মন্ত্রী মশাইয়ের সাথে গুজুর গুজুর না করে দোলনায় দোল খান, খেলে শরীর মন সব হালকা হয়ে যাবে। না না, মানে আমি দোল খেতে পারবো না। কেন মহারাজ? বুদ্ধির খেলায় আমাকে খোল খাওয়াতে পারলেন না বলে মন খারাপ হয়ে গেল? হ্যাঁ, তুমি চুপ করো তো গোপাল। ঠিক আছে ঠিক আছে, তাহলে আর একটা মাত্র কথা বলেই চুপ করে যাব। মহারাজ, আপনার ওই সাধের ফলের বাগান তাহলে আমার পূর্বপুরুষদের দিয়ে দিচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, দেবেন দেবেন, তবে তবে আর একটা কাজ করে যদি দেখাতে পারো। বলেই দেখুন না, ঠিক পারবো। ভালো করে ভেবে বলো গোপাল, না পারলে কিন্তু মহারাজ তোমাকে এই কৃষ্ণনগর থেকে তাড়িয়ে দেবেন। আরে এত রহস্য না করে বলেই ফেলুন না কি কাজ। মহারাজ, তাহলে বলেই ফেলি। মন্ত্রী এবার হয়তো একটা জবরদস্ত কোনো মতলব এঁটেছে। বলে ফেলো বলে ফেলো মন্ত্রী, বলে ফেলো। কাল সকালের মধ্যে মহারাজ ও রাজ্যের পক্ষে সব থেকে বিপজ্জনক লোকটিকে আটক করে রাজসভায় এনে হাজির করতে পারবে? গোপাল হয়তো নবাবের কথা ভাবছে,
আর তার সাথে এরকম করতে গেলে জামার খাবে না, বুঝবে তখন মজা। আহ, 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 আহ। কি গোপাল, পারবে তো? এ তো খুব সোজা কাজ। কাল সকালেই তাকে বস্তাবন্দি করে নিয়ে আসবো আমি মহারাজ। তাহলেই তোমার পূর্বপুরুষ আমার ফলের বাগান পাবে। চলে এসো সবাই। আমিও কি আপনার সাথে আসবো মহারাজ? না, কচি খোকা সেজে যেমন দোল খাচ্ছিলে তেমন দোল খাও। বুদ্ধির পরীক্ষায় হারাতে না পেরে মহারাজের মাথাটা বড্ড গরম হয়ে গেছে দেখছি। শোন, তোদের সঙ্গে আমার কিছু কথা আছে। বলো। আজ সকাল হতে না হতে এই পেটে চাপ পড়েছে। এবার বস্তাবন্দি মন্ত্রীমশাইকে টেনে নিয়ে যেতে হবে। এই ও মারো, অর্থরা হেইও, এই ও মারো, এই ও। অর্থরা হেইও। আজ গোপাল সেই বিপজ্জনক লোকটিকে রাজসভায় এনে হাজির করবে। গোপাল যদি সেই বিপজ্জনক লোকটিকে ধরে আনতে পারে তাহলে আমাদের সকলের হাড় জুড়োয়। কিন্তু কিন্তু গোপালের এখনো দেখা নেই কেন? শুধু গোপাল কেন, মন্ত্রীরও তো দেখা নেই। এই নিন মহারাজ, আপনার আর আমাদের রাজ্যের পক্ষে সবথেকে বিপজ্জনক লোকটিকে বস্তাবন্দি করে নিয়ে এসেছি। রক্ষী, আদেশ করুন মহারাজ। বস্তার মুখ খুলে ভেতরের লোকটাকে বাইরে বের করো। এটা এটা আমার প্রতি কিরকম ব্যবহার হলো মহারাজ? আরে, এ তো মন্ত্রী। ও গোপাল, গোপাল, এ তুমি কি করেছো? কেন মহারাজ, আপনার ও রাজ্যের পক্ষে সবথেকে বিপজ্জনক লোকটিকে ধরে এনেছি। আমি আমি কেন মহারাজের পক্ষে বিপদ হব? আসল বিপদ তো মুর্শিদাবাদের নবাব। হ্যাঁ, নবাবকে তবু চেনা যায়, কিন্তু আপনাকে তো চেনা যায় না মন্ত্রী মশাই। বন্ধু সেজে আপনি যে বহুবার মহারাজকে চরম বিপদে ফেলার চেষ্টা করেছেন তার প্রমাণ তো অতীতে আমরা অনেকবার পেয়েছি মন্ত্রী মশাই। কি মহারাজ, ঠিক বলছি তো? ওরে বাবা, গোপাল যে উল্টো চাল চেলে মন্ত্রীকেই এইরকম বিপদে ফেলে দেবে, এটা তো ভাবতে পারিনি। মানে এটা হয়তো তুমি ঠিকই বলছো গোপাল, কিন্তু সাত সকালে এভাবে মন্ত্রীকে ধরে আনা কি তোমার উচিত হয়েছে বলো তো? হ্যাঁ, তার উপর সকালের ইয়েটাও করতে দেয়নি মহারাজ। আমি আর এসবের মধ্যে নেই। এরপর গোপালের পেছনে লাগতে গেলে ও হয়তো আমাকে আকাশের তারা করে ছেড়ে দেবে। তবে বাবা, ওরে বাবা, কি প্রচন্ড বেগ আসছে! ওরে বাবা, আমি পালাই মহারাজ, আমি পালাই। ওহ, গোপালকে এবারও বুদ্ধির খেলায় হারাতে পারা গেল না। তবে আমিও ছাড়বার পাত্র নই। মন্ত্রী মন্ত্রী কি যেন বলে গেল না, আকাশের তারা। হ্যাঁ হ্যাঁ, ওই 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 তারা দিয়েই আমি গোপালকে জব্দ করে ছাড়বো। কি মহারাজ, এবার আপনার ওই ফলের বাগানটা আমার পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করবেন তো? করবো তো বটেই। তবে আর একটা কাজ যদি করে দেখাতে পারো। আবার কাজ? একটা ফলের বাগানের বিনিময়ে এতগুলো কাজ করিয়ে নেওয়া কি ঠিক হচ্ছে মহারাজ?
ঠিক কি বেঠিক সেটা আমি বুঝবো। তাহলে বলে ফেলুন কি কাজ। বুঝলে, আমার অনেক দিনের ইচ্ছে আকাশে কতগুলি তারা আছে তা জানা। বাবা, একেবারে আকাশের তারা গোনার কাজ। হ্যাঁ হ্যাঁ, তোমার তো অনেক বুদ্ধি, তাই যদি আকাশের সমস্ত তারা গুনে আমাকে বলে দাও তাহলে আমার ইচ্ছেও পূরণ হবে, আর আমিও হনুমানদের জন্য ফলের বাগানও দিয়ে দেব। ঠিক আছে মহারাজ, আমি রাজি। তা কখন গুনতে হবে আকাশের তারা? আজ রাতে। হ্যাঁ হ্যাঁ, তুমি রাত জেগে সব ঠিকঠাক গুনছো কিনা তার জন্য সেনাপতি তোমাকে পাহারাও দেবে। আমাকে আবার এর মধ্যে টানছেন কেন মহারাজ? কোনো টানাটানি নয়, এটা আমার আদেশ। যাও যাও গোপাল, কাল সকালে এসে আমায় বলতে হবে আকাশের তারার সংখ্যা কত। ঠিক আছে, তবে তারা গুনবো রাজবাড়ির ছাদে দাঁড়িয়ে। কি রাজি তো মহারাজ? হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি। কি গোপাল, তোমার তারা গোনা হলো? এদিকে যে আমার যে খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়েই নি। শোনো গোপাল, এইসব কথা আবার মহারাজকে বলো না যেন। হ্যাঁ, আরে খেপেছো নাকি? কাল সকালে আমি তো শুধু মহারাজকে একটা কথাই বলবো, রাতের আকাশে তারার সংখ্যা কত। এবার গোপালকে যে ফাঁদে ফেলেছি না, দেখবে ও ঠিক হারবে, আর তার সাথে তুমিও বাজিতে হারবে। হ্যাঁ, দেখাই যাক কে হারে আর কে জেতে। ভেতরে আসবো মহারাজ? হ্যাঁ, এসো এসো। তা রাত জেগে আকাশের সব তারা গুনেছো তো? হ্যাঁ মহারাজ, সব তারা গুনে ফেলেছি। বাহ বাহ বাহ, খুব ভালো। এবার তাহলে চটপট বলে ফেলো দেখি আকাশে তারার সংখ্যা কত। আগে মহারাজ 13,33,313। আপনাকে এই হিসেবটা একটু যাচাই করে নিতে হবে মহারাজ। হিসেবে গোলমাল হলে যা শাস্তি দেবেন মাথা পেতে নেব মহারাজ। তা যাচাইটা করব কি করে? এই তো মহারাজ, সবকিছু আমি সঙ্গে করে এনেছি। আরে এসব দিয়ে আমি কি করব? কেন মহারাজ, কাঁচি দিয়ে মাথার সব চুল কেটে এই কাগজে রেখে তারপর একটা একটা করে গুনতে বসবেন, দেখবেন ঠিক মিলে যাবে। আর না মিললে শাস্তি তো আছেই। ও হ্যাঁ, শেষ রাতে বেশ কিছু বাচ্চা তারাও চোখে পড়েছে আমার। মোট 4014। আপনার গোঁফ কেটে সেই সংখ্যাটা মিলিয়ে নেবেন কিন্তু। এ কি করে সম্ভব? কেন সম্ভব নয় মহারাজ? আমি যদি সারা রাত জেগে আকাশের তারা গুনতে পারি, তাহলে আপনি কেন চুল গোঁফ কেটে সেই সংখ্যাটা যাচাই করে নিতে পারেন না? এই নিন কাঁচি, কাটুন চুল আর গোঁফ। নিন নিন নিন, কাটুন কাটুন। আমি বাবা পালাই। পালাতে তো দেব না মহারাজ, চুল গোঁফ তো আপনাকে কাটতেই হবে। কি হলো কি হলো মহারাজ, কাটুন কাটুন। আমায় আমায় রেহাই দাও রানী, আমি স্বীকার করছি গোপালের মতো বুদ্ধিমান লোক শুধু এই কৃষ্ণনগরে কেন, ও ভারতে আছে বলেও আমার জানা নেই। কিন্তু এই বুদ্ধিমান লোকটা যে বড়ই সঙ্গতিহীন মহারাজ, মানে বেতন যে বড় কম। ঠিক আছে ঠিক আছে, এই মাস থেকে তোমার বেতন আমি দ্বিগুণ করে দিলাম, আর সেই সাথে হনুমানদের জন্য আমার সাধের ফলের বাগানও। উফ, কি ভ্যাবসা গরম রে বাবা, মনে হচ্ছে জ্বলন্ত উনুনের মধ্যে শুয়ে আছে। দূর দূর, এইভাবে ঘুম হয় নাকি? হ্যাঁ, কি ব্যাপার গো? আজ এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লে যে? ও, জল তেষ্টা পেয়েছে বুঝি? আগে না গিন্নি। ওমা, তাহলে কুঁজো থেকে জল ঢাললে কেন? খাবো বলে নয়, মাথায় ঢালবো বলে। আহ, শান্তি।
বলি হচ্ছেটা কি হ্যাঁ? ঠান্ডা করছি গিন্নি, মাথা ঠান্ডা করছি। এই জল আনতে আমাকে রোজ 2 মাইল করে পথ পুজো কাঁধে করে হাঁটতে হয়, আর তুমি কিনা সেই জল মাথায় ঢেলে উহ! ওহ, আমার হচ্ছে যত জ্বালাতন। দেখো দেখো ঠাকুর, দেখো কেমন মানুষের সঙ্গে আমি সংসার করছি, দেখো নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। ওহ, যত সব। বাপরে বাপ, কি গরম কি গরম। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। এ কি, আজও গোপালের দেরি? হ্যাঁ, আমি আমি এসে গেছি মহারাজ, আমি এসে গেছি। কি ব্যাপার গোপাল, আজ রাজসভা শুরু হওয়ার আগেই তুমি রাজসভায় পৌঁছে গেলে? হ্যাঁ, আজ বুঝি কোনো বিশেষ দিন? বিশেষ দিনই বটে। আজ বাইরে যা ভ্যাপসা গরম, এই গরমে বাড়িতে বসে বসে ঘামতে থাকার কোনো মানেই হয় না, তাই রাজসভায় চলে এলাম। এখানে তাও বাতাস করার লোক আছে, ঘাম একটু কম হবে। ওহ গোপাল, তুমি দিন দিন বড্ড ধরিবাজ হয়ে উঠছো। ধরিবাজি ছাড়া কোনো কাজই করতে চাও না তুমি। তাই নাকি? ভালো হাওয়া পাওয়ার জন্য আপনিও যে মহারাজের সঙ্গে একেবারে সেঁটে দাঁড়িয়ে আছেন, তাহলে আপনি আমার জায়গায় এসে বসুন দেখি, আর আমি যাই আপনার জায়গায়। হ্যাঁ, এই থাক না, এসবের আবার কি দরকার? খাওয়ার মধ্যে একটু হাওয়াই তো খাচ্ছি। দেখেছেন মহারাজ? বাবা গোপাল, তুমি পারো বটে। যাই হোক যাই হোক, এবার কাজের কথায় আসি। বেশ কয়েকদিন ধরে একটা বিষয় আমি খুবই চিন্তিত। কি হয়েছে মহারাজ? শত্রুরা বুঝি কৃষ্ণনগর আক্রমণ করতে চলেছে? নাকি আপনার শরীর ওই দিন দিন দুর্বল হয়ে পড়ছে মহারাজ? না না, দুটোর একটাও নয়, চিন্তা অন্য বিষয়ে। এবার একটু ঝেড়ে কাশুন তো মহারাজ, কি হয়েছে না বললে চিন্তার সমাধান বেরোবে কেমন করে? হ্যাঁ, তাও ঠিক। আসলে হয়েছে কি, আগামী রবিবার নবাব বাহাদুর আসছেন কৃষ্ণনগর ভ্রমণে। আর তোমরা তো সবাই জানো নবাব বাহাদুর কেমন খামখেয়ালি মানুষ। তাই আমি ঠিক করেছি, নবাব বাহাদুর কৃষ্ণনগর আসার সঙ্গে সঙ্গে আমি তাকে একটা উপহার দেব। বাহ বাহ, উপহার পেলেই নবাব বাহাদুরের মন ভালো হয়ে যাবে, আর তখন নবাব বাহাদুর আর আপনার পিছনে লাগতে আসবে না। নবাব বাহাদুরকে ঠান্ডা করার দারুণ উপায় খুঁজে বার করেছেন মহারাজ। কিন্তু এখানে একটা সমস্যা আছে মন্ত্রী। আবার কিসের সমস্যা মহারাজ? কিছুতেই ঠিক করে উঠতে পারছি না নবাব বাহাদুরকে কি উপহার দেব। যা গরম পড়েছে, নবাব বাহাদুরকে এক পাত্র ঠান্ডা জল আর একটা তাল পাতার পাখা দিন মহারাজ। জল খেয়ে নবাব বাহাদুরের পেট, আর হাওয়া খেয়ে নবাব বাহাদুরের মাথা, দুই ঠান্ডা থাকবে। তা অবশ্য মন্দ বলনি গোপাল, তবে এরকম উপহার পেলে নবাব একেবারে তেলে বেগুনে জ্বলে উঠবে। তখন সামলাবে কে শুনি? মহারাজ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। মানে আমি একজন মৃৎশিল্পীকে চিনি যে হুবহু মানুষের মতন দেখতে মাটির পুতুল বানাতে পারে। তাকে দিয়ে যদি নবাব বাহাদুরের একটা মূর্তি বানিয়ে নবাব বাহাদুরকে সেটা উপহার স্বরূপ দেওয়া যায়, তাহলে কিন্তু নবাব বাহাদুর খুব খুশি হবেন। হ্যাঁ, বাহ বাহ বাহ, আমাদের কৃষ্ণনগর তো মাটির পুতুলের জন্য বিখ্যাত, সারা দেশ জুড়ে তার সুনাম। এরকম একটা উপহার নবাব বাহাদুরকে দিতে পারলে নবাব বাহাদুরও খুশি হবেন, আর আমাদের শিল্পেরও সঠিক ব্যবহার হবে। কি বাকিদের কি মতামত শুনি? আমরাও একমত মহারাজ, আমরাও একমত। বেশ বেশ, আমত্ত, তুমি আজই সেই মৃৎশিল্পীকে এই রাজবাড়িতে ডেকে নিয়ে এসো। রাজবাড়ির বাগানে নবাবের মূর্তি বানানোর কাজ হবে। হ্যাঁ, আর হাতে আর মোটে 4 দিন সময়। আজকের মতো তাহলে রাজসভা এখানেই শেষ। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান মহারাজ। কি হলো গোপাল? হাওয়া খাবো বলে রাজসভা এলাম, আর আপনি এত তাড়াতাড়ি রাজসভা শেষ করে দিচ্ছেন, এ কেমন বিচার? গোপাল,
একবার যখন বলে দিয়েছি রাজসভা আজকের মতন শেষ, তখন শেষ তো করতেই হবে। তুমি বরং আগামীকাল এসো হাওয়া খেতে। সকাও নয়, হাওয়া খাবে। এই যে ভাই, শুনছো? ও ভাই, আগে বলুন অমাত্য মশাই। হ্যাঁ, মহারাজ চান তুমি একবার রাজবাড়িতে যাও, সেখানে থেকে তোমাকে মুর্শিদাবাদের নবাব বাহাদুরের একটি মাটির মূর্তি আমাদের মহারাজকে বানিয়ে দিতে হবে। মহারাজ যখন ডেকেছেন তখন না বলি কেমন করে? চলুন চলুন অমাত্য মশাই। উফ, এই ব্যবসা গরমে আর পারা যাচ্ছে না। এই গরমের চোটে আজ ভালোভাবে ঘুমোতেও পারলাম না। এখন কি যে করি। এইবার একটু শান্তি পেলাম। আমি হলাম গোপাল ভাঁড়, আমার বুদ্ধির তুলনা নেই। শোনো হে, মূর্তি যেন হুবহু নবাব বাহাদুরের মতন দেখতে হয়। হ্যাঁ, সেই নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। এমন মূর্তি বানাবো যে আপনি বুঝতেই পারবেন না কোনটা আসল নবাব বাহাদুর আর কোনটা আমার বানানো মূর্তি। মুখে বড় বড় কথা আছে, দেখবো কাজ কেমন করো। কাজ ভালো না হলে তোমাকে মাটি দিয়ে লেপে রাজবাড়ির দরজায় প্রহরী সাজিয়ে দাঁড় করিয়ে রাখবো, এই বলে দিলাম। হ্যাঁ, নাও নাও, হাত চালিয়ে কাজ করো দেখি। এবার আসছে রবিবারের মধ্যে মূর্তি বানানোর কাজ কিন্তু শেষ করতে হবে তোমাকে। এ কি আশ্চর্য! এটা মূর্তি, সত্যি সত্যি নবাব বাহাদুর দাঁড়িয়ে আছেন। ঠিক বলেছেন মহারাজ, দূর থেকে আমিও মূর্তিটাকে নবাব বাহাদুর ভেবে ভুল করেছিলাম। এই মূর্তিটা উপহার হিসেবে পেলে নবাব বাহাদুর খুব খুশি হবেন। আর তুমি দারুণ কাজ করেছো। তোমার কাজের গুণে তো এই মূর্তি একেবারে জীবন্ত হয়ে উঠেছে। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। তোমার পারিশ্রমিক এবং উপহার। এবার শুধু আগামীকাল নবাব বাহাদুরের কৃষ্ণনগরে আসার অপেক্ষা। কি ব্যাপার মহারাজ, বেলা হতে চললো, নবাব বাহাদুর এখনো এসে পৌঁছলেন না কেন? আমিও তো সেটাই ভাবছি মন্ত্রী। যতক্ষণ না আমি উপহারটা নবাব বাহাদুরকে দেখাতে পারছি, ততক্ষণ যে আমার আর কিছুতেই তর সইছে না। নবাব বাহাদুর যত দেরি করে আসবেন ততই ভালো। এরকম কেন বলছো গোপাল? সোজা হিসেব, যতক্ষণ না নবাব বাহাদুর এসে উপস্থিত হচ্ছেন ততক্ষণ এই রাজসভায় বসে হাওয়া খেতে পারবো। উনি এসে পড়লেই তো সবাইকে রাজবাড়ির বাগানে গিয়ে গরমের মধ্যে ঘামতে হবে। উফ বাবা, গোপালকে নিয়ে যে আর পারা গেল না। একটু হাওয়া খাবে বলে গোপাল আজকাল একেবারে ঠিক সময়ে রাজসভায় চলে আসছে। এই গোপাল, তোমার বাড়িতে পাখা নেই বুঝি? আছে তো, কিন্তু হাওয়া করার লোক নেই। আর আমার আবার নিজের হাত ব্যথা করে হাওয়া খেতে একেবারেই ভালো লাগে না। কি ব্যাপার কৃষ্ণচন্দ্র, রাজসভায় বড্ড হাসাহাসি হচ্ছে দেখছি। এটা রাজসভা না মাছের বাজার জাহাপানা?
হ্যাঁ, আসুন 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 নবাব বাহাদুর। আর বলবেন না, ওই গোপালের রসিকতা শুনে আমরা একটু হাসাহাসি করছিলাম। আর তাছাড়া হাসি খুশি থাকলে শরীর আর মন দুটোই যে খুব ভালো থাকে। হুম। আর আর এইবার আমি আপনার মন ভালো করার জন্য একটা সামান্য চেষ্টা করেছি নবাব বাহাদুর। কি চেষ্টা শুনি কৃষ্ণচন্দ্র? আগে সেটা তো এখানে দেখানো যাবে না, সেটা দেখতে হলে আপনাকে রাজবাড়ির বাগানে যেতে হবে। তাহলে চলুন জাহাপানা, গিয়ে দেখে আসি রাজা কৃষ্ণচন্দ্র আপনার মন ভালো করার জন্য কি ব্যবস্থা করেছে। হ্যাঁ চলো দেখেই আসি। হ্যাঁ, এই যে, এটাই হলো আপনার মন ভালো করে দেওয়া সেই জিনিস। কি এটা? সেটা জানতে হলে যে আপনাকে এর আবরণ উন্মোচন করতে হবে নবাব বাহাদুর। হায় আল্লাহ, এই যে আমার যমজ ভাই, নাক চোখ মুখ সবই যে আমার মতোই। তবে কৃষ্ণনগরের মাটি দিয়ে তৈরি নবাব বাহাদুরের খাস মূর্তি, একেবারে অবিকল, আপনার মতোই দেখতে। এবার বলুন বলুন নবাব বাহাদুর, আমার উপহার আপনার পছন্দ হয়েছে তো? হয়েছে কৃষ্ণচন্দ্র, হয়েছে, আমি খুব খুশি হয়েছি। এটা কেমন হলো? মূর্তি উপহার পেয়ে দেখছি নবাব বাহাদুর কৃষ্ণনগর দখল করার কথা ভুলেই গেল। বাহ, অনেক খুঁজেও আমার সঙ্গে এই মূর্তিটার কোনো অমিল খুঁজে পেলাম না। কৃষ্ণচন্দ্র, তোমার উপহার আমার দারুণ পছন্দ হয়েছে। না হলে উপায় নেই নবাব বাহাদুর, কৃষ্ণনগরের মাটির কাজ বিখ্যাত, আর এই মূর্তিটা হলো তার প্রমাণ। উফ, বাবা, এখানে বড্ড গরম। চলুন চলুন নবাব বাহাদুর, আমরা রাজবাড়ির ভেতরে যাই। হ্যাঁ হ্যাঁ চলো চলো কৃষ্ণচন্দ্র চলো। হায় হায় হায়, আপনি কি করলেন রাজা কৃষ্ণচন্দ্র? আপনি কি না আমাদের নবাব বাহাদুরের আঙুল ভেঙে দিলেন? এই সত্যি তো, কিভাবে যেন কাপড়টা জড়িয়ে আঙুলটা ভেঙে গেল। আপনি আপনি কোনো চিন্তা করবেন না নবাব বাহাদুর, আমি এক্ষুনি মৃৎশিল্পীকে ডেকে আঙুলটা আবার জুড়ে দেওয়ার ব্যবস্থা করছি। না না না, আঙুল জুড়ে দিলেও যে অপমান আপনি আমাদের জাহাপানাকে করলেন সেটা জোড়া লাগাবেন কেমন করে শুনি? হ্যাঁ, অপমান? কোথায় অপমান? আপনি প্রথমে মূর্তিটা দেখিয়ে বলেছিলেন এটা হুবহু আমাদের নবাব বাহাদুর, আর এখন কায়দা করে তার আঙুলটা ভেঙে দিয়ে আপনি আমাদের বলতে চাইলেন এই রাজ্যের দিকে হাত বাড়ালে আপনি নবাব বাহাদুরের আঙুল ভেঙে দেবেন? সত্যি তো, এটা তো আমি আগে ভেবে দেখিনি। এই কৃষ্ণচন্দ্র, তোমার এত বড় সাহস! না না, মানে মানে আপনারা ভুল করছেন, আমার মাথায় এত কিছু ছিল না। আমি ইচ্ছে করে মূর্তির আঙুলটা ভাঙিনি নবাব বাহাদুর। একটা যখন কারণ পেয়েছি তখন কি আর ছাড়া যায়? না 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 না, রাজা কৃষ্ণচন্দ্রকে ছাড়বেন না নবাব বাহাদুর। রাজা কৃষ্ণচন্দ্র কিনা আপনাকে ডেকে নিয়ে এসে অপমান করলো। না, ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি এক্ষুনি কৃষ্ণচন্দ্রের গর্দান নেব। এটা আপনি একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন জাহাপানা। সর্বনাশ! হ্যাঁ, এই সামান্য একটা মূর্তির আঙুল ভেঙে যাওয়ার জন্য গর্দান? ঠিক, একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছেন নবাব বাহাদুর আপনি। কিন্তু আপনি হলেন বাংলার নবাব, আপনি যার গর্দান নেবেন তাকে একটা শেষ সুযোগ দেবেন না, এটা কি হয়? গোপালের কথায় কান দেবেন না জাহাপানা। পিছন থেকে তো কাপুরুষরা ছুরি মারে, আপনি তো আর কাপুরুষ নন, আপনি হলেন বাংলার নবাব। তাই একটা শেষ সুযোগ যদি... কথাটা মন্দ বলনি গোপাল। বেশ, আমি কৃষ্ণচন্দ্রকে কালকের দিনটা সময় দিলাম। কাল ঠিক এই সময় এই জায়গায় কৃষ্ণচন্দ্রকে রোদের মধ্যে 1 ঘন্টা ঠায় দাঁড়িয়ে থাকতে হবে। যদি কৃষ্ণচন্দ্রের মুখে আমি এক ফোঁটাও ঘাম না দেখি তাহলে এই যাত্রায় কৃষ্ণচন্দ্র বেঁচে যাবে। আর যদি আমি কৃষ্ণচন্দ্রকে ঘামতে দেখি তাহলে কালই আমি কৃষ্ণচন্দ্রের গর্দান নেব, এই বলে দিলাম। সাবাস সাবাস জাহাপানা সাবাস,
কাল দেখবো রাজা কৃষ্ণচন্দ্র কেমন করে বেঁচে ফেরে, হ্যাঁ? হায় রে হায়, কি মুহূর্তে যে নবাব বাহাদুরকে উপহার দেওয়ার কথা আমার মাথায় এলো। হায় হায় হায়। ভয় পাবেন না মহারাজ, গোপাল থাকতে আপনার কোনো ক্ষতি কেউ কোনোদিন করতে পারেনি আর পারবেও না। নবাব বাহাদুর কি বলে গেলেন শুনলে না গোপাল? এমন কি কোনো মানুষ আছে যে এই গরমে 1 ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকার পরও তার ঘাম হবে না? নিশ্চয়ই আছে, শুধু বুদ্ধি খাটিয়ে তাকে খুঁজে বার করতে হবে আমাকে। নবাব বাহাদুরের এই খামখেয়ালির জবাব যে আমাকে দিতেই হবে, আর সেটা দিতে হবে নবাবের মতন করি। এই তো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বলো কি গোপাল, কাল আমাকে বাঁচাতে পারবে তুমি? তা একবার চেষ্টা করে দেখতে পারি মহারাজ। আমার তো তুমি চলো তো আমার সঙ্গে। আর মহারাজ, যদি এই যাত্রায় আমি আপনার প্রাণ রক্ষা করতে পারি তাহলে তাহলে তুমি যা চাইবে আমি তাই দেব গোপাল। ব্যাস, এটাই তো চাই। চলে এসো আমার তো। কি মনে হয় গোপাল আমাকে বাঁচাতে পারবে? বাবা, গোপালের এখনো দেখা নেই কেন? গোপাল গেল কোথায়? পালিয়েছে মহারাজ। আপনাকে বাঁচানোর কোনো রাস্তা দেখতে না পেয়ে গোপাল পালিয়েছে। হ্যাঁ, তার মানে আজই আমার শেষ দিন। গোপাল আসেনি তো, হয়েছে। আমরা তাহলে সবাই মিলে ওই নবাব বাহাদুরকে বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ মহারাজ, আমরা সবাই আপনার পাশে আছি। কি ব্যাপার কৃষ্ণচন্দ্র, চলো চলো। দাঁড়ানোর নাম শুনেই কৃষ্ণচন্দ্র ঘামতে শুরু করে দিয়েছে। দেখুন 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 জাহাপনা, দেখুন। হ্যাঁ, মানে না, মানে চলুন চলুন নবাব বাহাদুর। আমি এসে গেছি। উফ বাবা, বাইরে কি গরম। গোপাল, তুমি আমি ভেবেছিলাম তুমি আর আসবে না। মহারাজ বিপদে পড়েছে আর গোপাল আসবে না, সেটা কি হয়? চলুন মহারাজ, রাজবাড়ির বাগানে চলুন, বাকি কথা সেখানে গিয়েই হবে। কি, এটা আবার কি? এটাই তো আসল মহারাজ। এই গোপাল, এসব কি? আগে আপনি বলেছিলেন এই রোদের মধ্যে মহারাজকে 1 ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকতে হবে, আর যদি মহারাজের মুখে ঘামের বিন্দু দেখা না যায় তাহলে আপনি মহারাজকে ছেড়ে দেবেন। হ্যাঁ বলেছিলাম। তাই তো মহারাজের হয়ে মহারাজের এই মাটির মূর্তিটা এখানে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে। 1 ঘন্টা কেন, রোদের মধ্যে একদিন দাঁড়িয়ে থাকলেও এই মূর্তি ঘামবে না। আমাদের সঙ্গে চালাকি হচ্ছে নাকি? আগে আমার এত বড় সাহস কোথায় যে আমি আপনাদের সঙ্গে চালাকি করব? আপনারা যে পথ দেখিয়েছেন আমি তো সেই পথে হেঁটেই মহারাজকে বাঁচানোর একটা সমাধান বার করেছি মাত্র। বুঝেছি গোপাল, আগে আমি তোমার গর্দান নেবো, তারপর আমি কৃষ্ণচন্দ্রকে দেখছি। সেরকম তো কথা ছিল না। রাজার বদলে মূর্তি রোদে দাঁড়াবে, সেটাও তো কথা ছিল না গোপাল। কেন, এতে ভুলটা কোথায়? নবাব বাহাদুরের মূর্তির আঙুল ভাঙলে যদি নবাব বাহাদুরকে অপমান করা হয়, তাহলে মহারাজের মূর্তি কেন মহারাজের হয়ে দাঁড়াতে পারবে না জাহাপনা? এই প্রশ্নের কি উত্তর দেবো? সত্যি তো না, মানে হ্যাঁ মানে গোপাল ঠিক বলেছে। হ্যাঁ, গোপাল ঠিক বলছে। আছে নাকি কোনো উত্তর নবাব বাহাদুর? জাহাপনা, গোপাল তো দেখছি আমাদের জালে আমাদেরই জড়িয়ে দিয়েছে। সব হয়েছে তোমার জন্য উজির। তুমি গোপালের সঙ্গে কোনোদিনই পেরে উঠবে না এটা জেনেও প্রতিবার গোপালের পেছনে লাগতে যাও। কি মানে রাগ করছেন কেন জাহাপনা? দূর, আমি এখানে আর 1 মুহূর্ত থাকবো না। আমি চললাম মুর্শিদাবাদ।
সাবাস গোপাল, সাবাস। আজ তোমার জন্য আমার প্রাণটা বেঁচে গেল। আগে এবার একা আমি নয়, আমার সঙ্গে অমাত্য আর ওই মৃৎশিল্পী না থাকলে এই যাত্রায় আমি একা কিছুই করতে পারতাম না। আমত্ত আর মৃৎশিল্পীকে তো আমি উপহার দেবই, কিন্তু এই ভাবনাটা যার মাথা থেকে বেরিয়েছে তাকে আমি সর্বোচ্চ পুরস্কার দিতে চাই। বলো বলো গোপাল, কি পুরস্কার নেবে তুমি? কি নেবে? এটাই হলো আমার সর্বোচ্চ পুরস্কার। গরমকালটা এইভাবে কাটিয়ে দিতে পারলে যে আমি হব এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। নবাব স্বপ্ন ভাবতে পারেনি তাকে এইভাবে ঘামের দাম দিতে হবে। কেমন দিলাম? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.